শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। লালমনিরহাট ও কুড়িগ্রামে তিস্তার পানি কমলেও নদী ভাঙন অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ ও জুয়েল রানা। শুরুতে আমরা চলে যাচ্ছি সহকর্মী জামালের কাছে। জামাল, ভাঙন কবলিতদের কাছে ত্রাণ সামগ্রী ঠিকঠাক ভাবে পৌঁছাচ্ছে কিনা, কি বলছেন তারা? আসলে তিস্তার পানি কিন্তু গত 3 দিন ধরে কমতে শুরু করেছে এবং এই পানি কমার সাথে সাথে কিন্তু তিস্তার ডান এবং বাম তীরে অন্তত 20টি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আমি যদি বলতে চাই, লালমনিরহাট সদর উপজেলার হরিণচরা, কালমাটি এবং আদিতমারি উপজেলার মহিষকোচা, গোবর্ধন, হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এবং গড্ডিমারি এলাকার আসলে তিস্তার ভাঙন কিন্তু আসলে তীব্র আকার ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে তারা ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলছে। এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাটের হরিণচরায়। যদি একটু দেখাতে চাই, আসলে লালমনিরহাটের এই যে হরিণচরা এলাকাটি রয়েছে, গত কয়েকদিনে কিন্তু এই এলাকা থেকে অন্তত 25 থেকে 30টি বাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং এরই মধ্যে কিন্তু শতাধিক বসতভিটা, ফসলি জমি একরের পর একর আমনের ফসল সহ কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়েছে। এই এলাকার লোকজনের সাথে আমি সকাল থেকে কথা বলে দেখেছি, তারা যেটি জানিয়েছেন যে এর আগে অর্থাৎ গত 5 বছরে কিন্তু এই এলাকায় এই পরিমাণ ভাঙন আসলে হয়নি। যে ভাঙনটি আসলে গত 3 দিন ধরে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে। আমি এই স্থানীয় একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু আমাদেরকে জানাবেন যে গত কয়েকদিন ধরে এই এলাকায় ভাঙন শুরু হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার লোকজন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে গত 3 দিনে আমাদের এই হরিণচরায় এই এলাকায় পাকার মাথা বলে এখান থেকে প্রায় 30টি বাড়ি অপসারণ করা হয়েছে। আজকে ভাঙন, প্রচুর ভাঙন। ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ড আমাদের এখানে কিছু জিও ব্যাগ দিয়েছে, সেই জিও ব্যাগ ফেলানো হয়েছে। কিন্তু এই জিও ব্যাগে সাফিসিয়েন্ট না, এখানে স্থায়ী বাঁধের প্রয়োজন। তাই আমি মনে করি যে এখানে স্থায়ী বাঁধ দেওয়া না হলে এই অঞ্চলে যে মানুষ বসবাস করছে তারা আরও নদী ভাঙনের সম্মুখীন হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি এই এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, পাকা রাস্তা রয়েছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাই স্কুল আছে। যদি ভাঙন প্রতিরোধ করা না হয় তাহলে এই সব প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হবে। তাই সেজন্য আমি সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাকে। আসলে যে গত কয়েকদিনে যে বন্যা হলো, এই বন্যায় এই এলাকার মানুষজন কি পরিমাণ ত্রাণ সহায়তা পেয়েছে বা পেয়েছে কিনা, আপনাদের এই এলাকার মানুষজনের কোনো অভিযোগ রয়েছে কিনা? হ্যাঁ, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে প্রায় 9 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বিভিন্ন সংস্থা তারা আসছে, সেটা পর্যাপ্ত পরিমাণ না। এখানে যেভাবে ক্ষতি হয়েছে সেই ক্ষতি অনুপাতে যে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত পরিমাণ না। এখানে আরও ত্রাণ সহায়তা দেওয়া প্রয়োজন আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আসলে যেটি বলছিলেন, এই এলাকার বাসিন্দারা কিন্তু যে এই এলাকার ভাঙন কিন্তু গত কয়েক বছর আগে এরকম পরিস্থিতি তারা দেখেনি। এরই মধ্যে কিন্তু অনেকগুলো বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া কিন্তু লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকোচার গোবর্ধন বারোঘরিয়া যে জায়গাটি রয়েছে, সেখানে কিন্তু গতকাল থেকে আজ সকাল পর্যন্ত অন্তত 10টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে এবং শতাধিক বসতভিটা কিন্তু অন্যত্র সরিয়ে নিতে আমরা দেখেছি। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে লালমনিরহাটের তিস্তার ডান এবং বাম তীরে অন্তত 20টি পয়েন্টে যে ভাঙন শুরু হয়েছে, এই ভাঙন কিন্তু আসলে পানি যদি আরো দ্রুত গতিতে কমতে শুরু করে, ভাঙন কিন্তু তীব্র আকার ধারণ করবে। সব মিলিয়ে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে এই ভাঙন কমানোর জন্য তারা জিও ব্যাগ ফেলে জরুরি আপৎকালীন কাজ হিসেবে প্রতিরোধের চেষ্টা করছেন। কিন্তু এই ভাঙন প্রবণের যে ভাঙন কবলের যে মানুষগুলো রয়েছে, তাদের যেটি দাবি, জিও ব্যাগ কোনো সমাধান আসলে নয় এবং সঠিক পদক্ষেপ নয়। তাদের দাবি কিন্তু তিস্তার ডান এবং বাম তীরে স্থায়ী একটি বাঁধ নির্মাণ অথবা তিস্তা নদীর খনন আসলে করা কিন্তু জরুরি হয়ে পড়েছে। আমরা নদী ভাঙ্গনের আরো খবর জানতে এখন যেতে চাই কুড়িগ্রামে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন যে কুড়িগ্রামে তিস্তার পানির বর্তমান কি পরিস্থিতি এবং ধরলা যে সেটি বর্তমান কি দেখছেন?
জামাল বাদশা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন, এটি কিন্তু ধরলা নদীর অববাহিকায় আসলে অবস্থিত। এখানে কিন্তু গত কয়েকদিনের আসলে তীব্র ভাঙনে এখানে একটি কমিউনিটি ক্লিনিক, একটি বন্যা আশ্রয় কেন্দ্র, এছাড়াও কিন্তু একটি উচ্চ বিদ্যালয় আসলে হুমকির মুখে রয়েছে। যে কোনো মুহূর্তেই কিন্তু আসলে স্কুলটি আসলে নদীগর্ভে চলে যেতে পারে। এছাড়াও কিন্তু এখানে কয়েকদিনের ভাঙনে কিন্তু শতাধিক পরিবার আসলে ভিটেমাটি হারিয়েছে। এছাড়াও কিন্তু এখানকার অসংখ্য আসলে ফসলি জমি, ফসল সহ নদীতে চলে গেছে। আমি এখানে আসলে আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু ভাঙন তবে কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে। তবে পানি উন্নয়ন বোর্ড আসলে ভাঙন রোধে বালু ভর্তি যে জিও ব্যাগ সেটি ফেলে আসলে ভাঙন রোধের চেষ্টা করছে। এছাড়াও আমি এখানকার যারা ভুক্তভোগী রয়েছে, নদী ভাঙনের শিকার হয়েছে, আমি অনেকের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাকে অভিযোগ করেছে তারা কিন্তু ত্রাণ সহায়তা এখন পর্যন্ত পায়নি, এমনটাই কিন্তু তারা বলেছে। তবে আমি উপজেলা ত্রাণ এবং পুনর্বাসন দপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যারা নদী ভাঙনের শিকার হয়েছে তাদেরকে তারা প্রতিনিয়ত আসলে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন এবং তারা জানিয়েছেন যারা আসলে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে তাদেরকে পুনর্বাসন করা হবে। এছাড়াও কিন্তু আমি যদি দেখাই, এটি কিন্তু ধরলা নদীর অববাহিকা একটি বন্যা আশ্রয়, কিন্তু এটি কিন্তু নদীতে আসলে ধরলা নদীতে আসলে বিলীন হয়েছে। যে কিছু মানে অংশ রয়েছে, স্থানীয় লোকজন সেটি আসলে ভেঙে নিয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু ধরলার এছাড়াও যদি আমি বলতে চাই, অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে, তিস্তা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র, সেই তিন নদীর পানি কিন্তু ভাঙন কিন্তু কিছুটা কম রয়েছে। ধরলাও কিছুটা কমছে, কিন্তু আমি যে এলাকাটি দিয়ে রয়েছি এটি বেগমগঞ্জ ইউনিয়নের খুদিরকুটি এলাকা, এখানে কিন্তু ভাঙনটা রয়েছে, যার ফলে কিন্তু এখানকার মানুষ আসলে আতঙ্কে রয়েছে। যে এছাড়াও কিন্তু যারা হুমকির মুখে রয়েছে তারা কিন্তু তাদের যে আসবাবপত্র রয়েছে, বাড়ির যে বিভিন্ন মালামাল রয়েছে, তারা কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড বলছে কিন্তু যে ভাঙন কিন্তু বলছেন যে জেলার আসলে 4 থেকে 5টি স্পটে আসলে ভাঙন চলছে। কিন্তু আমরা যদিও বিভিন্ন নদ নদীর অববাহিকা ঘুরে দেখেছি যে অসংখ্য এলাকায় কিন্তু আসলে নদী ভাঙন রয়েছে। এছাড়াও আমি স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আগামীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা, যার ফলে কিন্তু নদীপাড়ের মানুষ বলছেন যে বৃষ্টি হলে কিন্তু ভাঙনের যে তীব্রতাটা এটা কিন্তু আসলে বেড়ে যায়, যার ফলে কিন্তু তারা আসলে চিন্তিত রয়েছেন। জেসিকা, এই ছিল আসলে কুড়িগ্রামের ধরলার নদীর অববাহিকা থেকে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জামাল আপনাকেও। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় জলাবদ্ধতায় বেড়েছে চরম দুর্ভোগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, জলাবদ্ধতা নিরসনে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, ভুক্তভোগীরা কি বলছেন, আর ক্ষয়ক্ষতির বিষয়ে আমাদের জানাবেন। জেসিকা, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই যে বেলেপুকুর এলাকাটা, এটা হচ্ছে পৌরসভার একটা অঞ্চল। কিন্তু এই বেলেপুকুর এলাকাটা বর্ষা মৌসুম শুরু হলেই কিন্তু পানির নিচে নিমজ্জিত থাকে এবং এই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়তে হয় তাদেরকে। এখানে শিশুরাও কিন্তু এই পানির কারণে বিভিন্ন রোগ বালায় কিন্তু তারা কিন্তু আক্রান্ত হয়। নারীরা কিন্তু বাসার মধ্যে কিন্তু ঠিক মতো জীবন যাপন করতে পারে না, তাদেরকে কিন্তু কষ্ট পোহাতে হয়। এছাড়া আপনাদেরকে বলে রাখি যে পাশে একটি শাহনামতুল্লাহ কলেজ রয়েছে। এই কলেজের কিন্তু প্রধান রাস্তা আমরা বলতে পারি। এই অঞ্চলে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে, কিন্তু এই বর্ষার কারণে তারা এই রাস্তা ব্যবহার করতে পারছে না। জেসিকা, আপনাকে বলি যে এখানকার বাসিন্দারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন, গত 4 মাস ধরে কিন্তু তারা পানি বন্দী রয়েছে এবং প্রত্যেকটি বাড়ির ভিতরে কিন্তু পানি রয়েছে, বাড়িতে কিন্তু তারা কোনো কাজকর্ম করতে পারছে না। আমি একটু এ বিষয়ে কথা বলতে চাই স্থানীয় একজন বাসিন্দার সাথে। আসলে আপনি একটু আমাকে জানাবেন এই যে কতদিন ধরে আপনাদের এখানে জলাবদ্ধতা লেগে থাকে এবং কি কি সমস্যা হচ্ছে, একটু বলবেন। খুব দুঃখের বিষয় সেটা হচ্ছে যে গত বর্ষা তো আমরা প্রায় 4 মাস এই জলাবদ্ধতায় ছিলাম। এখানে আমাদের এখানে পাশে কলেজ আছে, একটা সানামেতুল্লাহ কলেজ, এবং এখানে একটা কেজি স্কুল আছে। কমলমতি ছেলেদের এই স্কুলে যেতে প্রচন্ড কষ্ট হচ্ছে। সবাইকে মানে বিভিন্ন রকমের অসুখের মধ্যে পড়তে হচ্ছে। আর এলাকার প্রায় 1000-এরও অধিক লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে, যারা প্রচুর বিপাকের মধ্যে পড়ে আছে এই জলাবদ্ধতার কারণে।
জি, ধন্যবাদ আপনাকে। জেসিকা, আপনি শুনছিলেন, আপনাকে আমি একটা বিষয় বলে রাখি, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে তারা কিন্তু এক বুক মানে আশা নিয়ে তাদেরকে জনপ্রতিনিধি তারা নির্বাচিত করেন, কিন্তু বারবার জনপ্রতিনিধিরা আসে, ভোট নিয়ে নির্বাচিত হন, কিন্তু ভোটের পরে তারা কিন্তু কারো খবর রাখে না, এটি এমনটি তারা অভিযোগ করছিলেন। কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদের সঙ্গে। তিনি আমাকে যে বিষয়টি বলছিলেন যে অপরিকল্পিত ভাবে যে ড্রেনেজ ব্যবস্থা এবং যে ঠিকাদার এবং গাফেলতি, এসব গাফেলতি গুলার কারণে কিন্তু এই অঞ্চলগুলো আসলে জলবদ্ধতায় ডুবে আছে। এবং তারা বলছেন কি অতি দ্রুত যদি এই এলাকাগুলো যদি পরিষ্কার যদি না করা হয় এবং জলবদ্ধতা নিরসনে যদি উদ্যোগ না হয়, তাহলে কিন্তু এই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়বে এবং যে রোগবালাই, আসলে ডেঙ্গু সহ অন্যান্য যে রোগবালাই গুলো তাদের শরীরে বাসা বাঁধবে। এবং ইতিমধ্যে তারা জানিয়েছেন ইতিমধ্যে পানিবাহিত বিভিন্ন রোগের কারণে তারা কিন্তু আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। জেসিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। পোশাক খাতের সবশেষ পরিস্থিতি জানাতে সাভার ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান এবং নজরুল ইসলাম। শুরুতে আমরা চলে যাচ্ছি সহকর্মী নজরুলের কাছে। নজরুল, গাজীপুরে বেতন ভাতা সহ বিভিন্ন দাবিতে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে যে সকাল থেকে যে কর্মজীবী পোশাক কারখানার শ্রমিক রয়েছেন, তারা কিন্তু গাজীপুরের যে সমস্ত কারখানাগুলো রয়েছে, তো সে সমস্ত কারখানাগুলোতে কিন্তু আপনার সকাল থেকেই তারা কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং স্বাভাবিক হতে শুরু করেছে সবগুলো পোশাক কারখানা। তো আপনারা জানেন যে গত 2 দিনে কিন্তু গাজীপুরের যে ঘটনা, বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে কিন্তু গাজীপুরে এখন পর্যন্ত 14টি কারখানা কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া কিন্তু গাজীপুরের সবগুলো কারখানায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এবং আমি যদি একটু দেখাতে চাই যে গাজীপুরের যে বড় বড় যে পোশাক কারখানাগুলো রয়েছে, সেই সমস্ত পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তাদের যে শ্রমের যে জায়গা, সেখানে কিন্তু তারা সকাল থেকে প্রবেশ করেছেন এবং আমরা দেখেছি বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু তারা পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন। এবং এছাড়া কিন্তু প্রতিটি পোশাক কারখানায় কিন্তু সাধারণ যে নিরাপত্তা যে কর্মী, প্রতিষ্ঠানের নিজের নিরাপত্তা কর্মী বলয়ের সহ সবকিছুতে সব জায়গাতে আমরা দেখেছি যে সাধারণ যে পুলিশ এবং বিজেপি সহ সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রতিটি পোশাক কারখানায় রয়েছে, আপনার অবস্থান নিয়েছেন এবং তারা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে আজকে সকালে কিন্তু গাজীপুরের জিরানি অংশে কিন্তু সড়ক অবরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু 20 মিনিটের মতো সড়কে অবস্থান নিয়েছিল, তারপরে কিন্তু আবার রাস্তা থেকে পুলিশ বলে তাদেরকে সরিয়ে দিয়েছেন। তো এখন কিন্তু স্বাভাবিক রয়েছে পোশাক পরিস্থিতি। এবং আপনারা জানেন যে গাজীপুরে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে কথা বলেছি, যেমনটা জানিয়েছেন যে 98% পোশাক কারখানায় কিন্তু স্বাভাবিক রয়েছে উৎপাদন এবং সেই সাথে কিন্তু পুলিশ পহরা রয়েছে। এবং তারা আপনারা জানেন যে আইন শৃঙ্খলা সেনাবাহিনী কিন্তু নজরদারি রেখেছেন এবং বিভিন্ন পোশাক কারখানার সামনে আমরা দেখেছি অবস্থান নিয়েছেন তারা, এবং তারা কিন্তু বুঝাচ্ছেন, অর্থাৎ যেখানেই কোনো কিছু ঘটছে সেখানে তারা ছুটে যাচ্ছেন। তো গাজীপুরের সবকিছু মিলে কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানা সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং উৎপাদন কিন্তু অব্যাহত রয়েছে। এবং সব জায়গায় আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু সাধারণ শ্রমিকরা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা নজরুল ইসলাম। আমরা যদি একই খবর নিয়ে চলে যাব, এখন আছে আশুলিয়া শিল্প অঞ্চলে। আপনাকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাভার আশুলিয়ার বিভিন্ন শিল্প অঞ্চলের যে কারখানাগুলো যথারীতি চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদের দিকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়াতে আজকে কিন্তু 15টির মতো শিল্প কারখানা বন্ধ আছে উৎপাদন থেকে। আর বিশেষ করে সাভার আশুলিয়ার আপনি জানেন যে সাভার আশুলিয়া ধামরাই মূলত 1800টির বেশি শিল্প কারখানা রয়েছে, তার বেশিরভাগ শিল্প কারখানা কিন্তু উৎপাদনে ফিরেছে। বিশেষ করে নবীনগর চন্দ্রা সহ মহাসড়ক যেটা আছে, এই সড়ক কিন্তু নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারতেছে। আব্দুল্লাহপুর থেকে যে বাইপাল যে রাস্তাটা আছে, এই রাস্তায় কিন্তু গাড়ি চলাচল করতে পারতেছে। আমরা আরো দেখেছি যে
যে এই যে মহাসড়কগুলোতে সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং টহল অব্যাহত আছে এবং গুরুত্বপূর্ণ স্থান যে সব কারখানাগুলো প্রধান ফটকের সামনে কিন্তু আমরা দেখেছি যে অনেক কারখানার সামনে কিন্তু সেনাবাহিনী, বিজিবি এবং র্যাবের কিন্তু উপস্থিতি ছিল এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। এখন পর্যন্ত সব মিলিয়ে বলা যায় যে ঢাকা, ইপিজেড এবং ইপিজেডের বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু উৎপাদন পুরোদমে চলতেছে। এই ছিল আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে। সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি চলছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে বান্দরবান ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন ও অপু দত্ত। প্রথমে আমরা চলে যাচ্ছি নয়নের কাছে। নয়ন, পূজা মণ্ডপগুলো কেমন জমে উঠেছে, কেমন ভিড় দেখছেন আপনি, আর পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ। আসলে গতকাল মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের যেই প্রস্তুতি, যে ক্ষণগণনা সেটি শুরু হয়ে গেছে গতকাল থেকে। আমি এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে বান্দরবান শহরের রাজার মাঠ এলাকা, যেখানে প্রতি বছর দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ পূজা মণ্ডপ আসলে হয়ে থাকে, যার প্রস্তুতি এখন ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী আরও 2-1 দিন লাগতে পারে এই প্রস্তুতি শেষ হওয়ার জন্য। আসলে আমরা এখানে যারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে দেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী তারা এবারের আয়োজনটা একটু ভিন্ন মাত্রায় করতে যাচ্ছে। বিশেষ নিরাপত্তার কথা বলা হচ্ছে, যার কারণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদেরও এখানে আসলে জোরদার করা হয়েছে বান্দরবানে। আমি যদি শুধু বান্দরবানের চিত্রটা একটু বলি, বান্দরবানে আসলে এবার এবছর 31টি পূজা মণ্ডপ করা হচ্ছে, যেখানে বান্দরবান সদর উপজেলায় রয়েছে 11টি, লামা উপজেলায় 8টি, আলীকদমে 5টি, নাইক্ষুনছড়ি উপজেলায় 3টি এবং থানচিতে 2টি, রোয়াংছড়ি ও রুমা উপজেলায় 1টি করে মোট 31টি পূজা মণ্ডপ আসলে করা হয়েছে, যেখানে অতীতের তুলনায় যে পূজা মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়েছি, যেখানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি রয়েছে, সেখানে বিজিবির নিরাপত্তা জোরদার করেছে যাতে করে নির্বিঘ্নে নিরাপদে সনাতন ধর্মাবলম্বীরা তাদের যে বৃহৎ যেই দুর্গা পূজা সেটি উদযাপন করতে পারেন, যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয়, কোনো ধরনের ভয় ভীতি ছাড়াই তারা যাতে এই দুর্গা পূজা উদযাপন করতে পারেন। আমরা বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যেটি বলেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন রিউমার ছড়িয়ে পড়ে, যার কারণে তারা এবারে স্থানীয় প্রশাসন থেকে তারা একটু বিশেষ আইন শৃঙ্খলা বাহিনীর যাতে উন্নতি করা হয়, তাদের যাতে নিরাপত্তা জোরদার করা হয় সেটি কামনা করেছেন। সেটি প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যাতে কোনোভাবে কোনো ধরনের সমস্যা না ঘটে। আসলে আপনি জানেন যে আমি এই মুহূর্তে যেখানটিতে আছি বান্দরবান রাজার মাঠ এলাকায়, এখানে দক্ষিণ চট্টগ্রামের যে বৃহৎ পূজা মণ্ডপ করা হয় সেই অতীতে আমরা যে আয়োজন দেখেছি সেই আয়োজনের অংশ হিসেবে এবারও দেখছি বড় আসলে আয়োজন এখানে হতে যাচ্ছে। যদিও বা অতীতে যারা এই পূজার আয়োজন করেছেন তারা নেতৃত্বে নেই, নতুন নেতৃত্ব এসেছে, তারা চাচ্ছে যে অতীতে যে পূজা হয়েছে এখানে দুর্গাপূজা, সেই দুর্গাপূজার আয়োজনটি যাতে দৃশ্যমান হয়, সুন্দর হয়, সেটি আসলে তারা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি যারা অতিথি থাকবেন এই দুর্গাপূজা উপলক্ষে তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই যে ভিতরে আমরা দেখেছি প্রতিমার যে প্রতিমাগুলো আনা হয়েছে ইতিমধ্যে, সেখানে ঢেকে রাখা হয়েছে প্রতিমাগুলো। আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, এখানে নিরাপত্তার জন্য তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি কিছুক্ষণ পর আমরা দেখেছি সেনাবাহিনী সদস্যরাও টহল দিচ্ছেন যাতে করে দুর্গাপূজার যে আয়োজন সেই আয়োজনটাতে যাতে সুন্দরভাবে করতে পারে। আসলে যেটি বলতে হয় মহালয়ার দিন, গতকাল যে মহালয়া ছিল, মহালয়ার দিনে মণ্ডপে চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপন, ঢাক, কাঁসা ও শঙ্খ বাজিয়ে দেবী
সবাইকে আহ্বান জানানোর মধ্য দিয়ে এই দুর্গাপূজার যে আয়োজন সেটি করা হয়েছে গতকাল থেকে। পঞ্জিকা অনুযায়ী আগামী 9 অক্টোবর মহাষষ্ঠী তিথিতে হবে বুধন দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা। মূলত সেই 9 তারিখ থেকেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, যেটি চলবে 13 তারিখ পর্যন্ত। আপনি দেখতে পাচ্ছেন যে রাজার মাঠে যেই দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষায় এখানে পুলিশের সদস্যরা প্রতিনিয়ত এখানে ডিউটি করে যাচ্ছেন। পাশাপাশি সেনাবাহিনীও আমরা দেখছি কিছুক্ষণ পর পর তারা গাড়ি যুগে টহল দিচ্ছেন। এখানে যে আয়োজন হবে, বড় যে আয়োজন দক্ষিণ চট্টগ্রামের যে বড় আয়োজন, সেই আয়োজনটিতে যাতে দৃশ্যমান হয় সেজন্য এখানে বিভিন্ন সরঞ্জামাদি আসলে এনে ইতিমধ্যে জমা করা হয়েছে, যেগুলো আগামী 9 তারিখ যে দৃশ্যমান করে তোলা হবে সেটির আয়োজন আসলে করা হচ্ছে। আমরা আসলে দুর্গাপূজার আরো খবর জানার জন্য চলে যাব খাগড়াছড়িতে রয়েছেন আমাদের সহকর্মী অপু দত্ত। তিনি জানাবেন খাগড়াছড়ি যে শারদীয় দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের সর্বশেষ প্রস্তুতির কথা। নয়ন, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ি পাহাড়ি জেলা, এই জেলার পুজোর সার্বিক প্রস্তুতির কথা যদি বলি, আপনারা জানেন গতকাল বিকাল 3টা পর্যন্ত কিন্তু খাগড়াছড়িতে 144 ধারা জারি ছিল। মূলত গেল মাসে দুটি পরপর সাম্প্রদায়িক সংঘাতের পরে কিন্তু মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে তা কিন্তু এখনো কাটেনি, যার ফলশ্রুতিতে যে গতকাল যে মহালয়ার যে আনুষ্ঠানিকতা খাগড়াছড়ি গুরু মন্দিরে হয়েছে, সেই আনুষ্ঠানিকতা কিন্তু একদম কমিয়ে ফেলা হয়েছে। মূল অনুষ্ঠান ছাড়া অন্য কিছু কিন্তু রাখা হয়নি। তারপরও এই যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেও কিন্তু এই জেলার যে খাগড়াছড়ির 61টি জায়গায় যে পুজো হবে, সেই পুজোয় কিন্তু প্রস্তুতি চলছে। আমি আছি এখন লক্ষ্মীনারায়ণ মন্দিরে। লক্ষ্মীনারায়ণ মন্দির হচ্ছে খাগড়াছড়ির সবচেয়ে কেন্দ্রীয় একটি মন্দির। এই মন্দিরের আশপাশ ঘিরে কিন্তু বিশাল মেলার আয়োজন হয়, হাজার হাজার পুণ্যার্থীর অংশগ্রহণ হয়। এখানেও কিন্তু প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমার কাজ কিন্তু চলছে। মাটির প্রলেপের কাজ শেষ, এখন রঙের প্রস্তুতি চলছে। তবে তারা আশা প্রকাশ করছেন যে গেল মাসে যেরকম একটি সাম্প্রদায়িক দাঙ্গা, উদ্বেগ উৎকণ্ঠা এবং থমথমে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এই জায়গা থেকে হয়তো তারা শান্তিপূর্ণভাবে এই দুর্গাপুজো উদযাপন করতে পারবে। এই জেলায় কিন্তু ইতিমধ্যে দফায় দফায় প্রশাসনের পক্ষ থেকে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের সাথে কিন্তু সভা করেছেন। তারা বারবার আশ্বস্ত করছেন যে পুজো সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। এছাড়াও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিন্তু একে বার্তা দেয়া হচ্ছে। আপনাদেরকে জানাই যে পার্বত্য অঞ্চলে বসবাসরত যে ত্রিপুরা সম্প্রদায় আছে, ত্রিপুরা সম্প্রদায় মূলত কিন্তু সনাতন ধর্মাবলম্বী এবং তারা কিন্তু শারদীয় দুর্গোৎসবে কিন্তু পালন করে থাকেন। তাদের কিন্তু নানান প্রস্তুতি কিন্তু আমরা লক্ষ্য করছি। তারাও কিন্তু মঠ মন্দিরগুলোতে কিন্তু তাদের ঐতিহ্যবাহী পোশাক যে রিনাই রিসাই, সেই রিনাই রিসাই সাজে কিন্তু প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তবে এখানকার মানুষের মধ্যে যে সংখ্যা উদ্বেগ যেটি আছে সেটি কবে নাগাদ কাটবে সেটি হচ্ছে আসলে দেখার বিষয়। তবে খাগড়াছড়ির মধ্যে 61টি পূজা মণ্ডপের মধ্যে 59টি হচ্ছে প্রতিমা পুজো এবং 2টি হচ্ছে ঘট পুজো হয় বলে খাগড়াছড়ি পুজো উদযাপন পরিষদের যিনি সভাপতি অশোক মজুমদার তিনি আমাদেরকে জানিয়েছেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক জানিয়েছেন যে পুজো নিয়ে তাদের বাড়তি প্রস্তুতি রয়েছে এবং তিনি আশা প্রকাশ করেছেন যে এখানকার যে মঠ মন্দিরগুলো আছে সে মঠ মন্দিরের পুজো উদযাপন কমিটি আসলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নিজেরা আসলে প্রস্তুতি গ্রহণ করবেন। প্রতি বছর কিন্তু এই দুর্গাপুজো ঘিরে কিন্তু পাহাড়ি বাঙালির কিন্তু একটি সম্মিলন ঘটে। প্রতিটি পুজো মণ্ডপে কিন্তু ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সকল সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানে কিন্তু এই পূজার মধ্যে অংশগ্রহণ করে থাকে। তো তারা আশা করছেন যে পাহাড়ে যে সাম্প্রদায়িক কথার যে বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে, এই শারদীয় দুর্গাপূজা দিয়ে হয়তো বা সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের একটি নতুন বার্তা দিতে পারবেন। তো আসলে এই ছিল খাগড়াছড়ির প্রস্তুতির সর্বশেষ। জেসিকা। অপু, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নয়ন আপনাকেও। বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। ডেঙ্গু রোগীর সংখ্যা কেন এখন বাড়ছে,
মৃতের সংখ্যা কি বাড়ছে কিনা, আর হাসপাতালগুলো কতটা প্রস্তুত রয়েছে? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা সদর হাসপাতালে। বরগুনায় প্রতিনিয়তই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং গত এক সপ্তাহের যে চিত্র ছিল সেটি কিন্তু এখন অনেকটাই বদলে গিয়েছে এবং ডেঙ্গু রোগীদের জন্য যে ডেডিকেটেড 2টি রুম দেওয়া হয়েছিল সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ তিল ধরার ঠাঁই নেই এবং যে কারণে সাধারণ যে রোগী রয়েছে তারা কিন্তু মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন এবং মেঝেতে চিকিৎসা নিয়ে শেষ হচ্ছেন এবং অন্য যে সাধারণ রোগী আছে তাদের সাথেও কিন্তু ডেঙ্গু রোগীদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যে কারণে অন্য রোগীরাও ঝুঁকির মধ্যে রয়েছে এবং ডেঙ্গু রোগীদের সাথে আমরা কথা বলেছি। এখানে পর্যাপ্ত চিকিৎসক না থাকার ফলে তারা এক ধরনের সুচিকিৎসা পাচ্ছেন এবং যে যেখান থেকে পারে চিকিৎসা নিচ্ছেন এবং এখানে এসে ঔষধ থেকে টেস্ট সবকিছুই কিন্তু এখান থেকে পাচ্ছেন এবং বাহির থেকেও কিন্তু তাদের করতে হচ্ছে। আমরা একজন রোগীর স্বজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে এখানে চিকিৎসা ব্যবস্থা কেমন এবং সার্বিকভাবে আপনার কাছে কি মনে হয়? চিকিৎসা ব্যবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, ডক্টর আসেন এবং দ্বিতীয় কথা হলো যে এখানে আমাদের সিবিসির যে ল্যাবটা আছে সেটার অবস্থা আসলে ভালো না। সেদিন আমার ছেলের সিবিসির রিপোর্ট আসছে 5,70,000, পরবর্তীতে 2 ঘন্টা পরে সিবিসির রিপোর্টটা করা হয়েছে, সেখানে আসছে 2,59,000। এরপরে আমি এই সিবিসিটা বাইরে করি, সেখানে আসছে 1,67,000। কর্তৃপক্ষর কাছে বলার পরে তারা আমার কাছে ক্ষমা চেয়েছে এবং বলেছে যে আমাদের আসলে এই মেশিনটা নষ্ট, কিন্তু এইভাবে যদি মনে করেন যে ভুলের কারণে একটা মানুষ মারা গেলে দায়ভার কে নেবে। এবং চিকিৎসা সেবা মোটামুটি আলহামদুলিল্লাহ চলে। এরপর এখানের পরিবেশ এবং যে বাইরে যে 2টা টয়লেট আছে, 3টা টয়লেট, সেখানে মানুষ যেতে পারে না, যা মনে করেন যে সব ময়লা টলা একদম খুবই খারাপ অবস্থা। ওখানে গেলে ভালো মানুষ গেল সে রোগী হয়ে ফিরে আসে। এটা কর্তৃপক্ষের দৃষ্টি আমি আকর্ষণ করছি, ওনারা যেন এটা দ্রুত করে দেয় আর কি। যেমনটা শুনছিলেন যে আসলে এখানে চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে, কারণ হচ্ছে এটা 250 শয্যার হসপিটাল হলেও এখন ইতিমধ্যে 400-র বেশি রোগী এখানে ভর্তি রয়েছে, যে কারণে চিকিৎসকরাও কিন্তু হিমশিম খাচ্ছে সুচিকিৎসা দেওয়ার জন্য। এবং আরেকটি রোগীদের অভিযোগ রয়েছে, সেই অভিযোগটি হচ্ছে যে এখানে মশারি দেওয়া হচ্ছে না, যে কারণে নতুন নতুন যারা রোগী আসছেন তারা কিন্তু সংক্রমিত হচ্ছেন। এবং পৌর কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা বলার চেষ্টা করেছে, আমরা গতকালও দেখেছি যে বিভিন্ন খাল কিন্তু তারা পরিষ্কার করছে যাতে মশার উপদ্রবটা কিন্তু নিয়ন্ত্রণে আনা যায়, এবং সে কারণে তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছে। যদিও এখন পর্যন্ত মশক নিধনের জন্য যে ওষুধ দেওয়ার সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু করতে পারেনি, যে কারণে কিন্তু মশা কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। এবং প্রতিদিনই 50 থেকে 60 জন রোগী ভর্তি হচ্ছে। বর্তমানে এখানে 60 জন রোগী ভর্তি রয়েছে, তার মধ্যে 37 জন পুরুষ, 20 জন নারী এবং অন্যান্য শিশুরা রয়েছে এখানে ভর্তি। এবং প্রতিদিন রোগীরা এভাবে আসছেন এবং দিনে দিনে এটি আরও ভয়াবহ আকার ধারণ করছে। এবং এখানে এখন পর্যন্ত রোগী না মারা গেল, গত 30 তারিখে আমরা এখান থেকে বরিশাল নেয়ার পথে একজন ডেঙ্গু রোগী মারা গিয়েছে এবং তার সর্বোপরি বলা যায় যে ডেঙ্গুর অবস্থা কিন্তু ভয়াবহ। এটি যদি এখনো নিয়ন্ত্রণ না আনা যায় এটি আরো ভয়াবহ আকার ধারণ করবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে এবার আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, ডেঙ্গু রোগীর সংখ্যা আগে তুলনায় কমেছে কিনা, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? আসলে ডেঙ্গু রোগীর কোনো কমতির লক্ষণ নেই, কারণ গত বেশ দিনের চট্টগ্রামে ডেঙ্গু রোগী হু করে বাড়ছে। আমরা যদি দেখছি চট্টগ্রাম নগরের যতগুলো হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মানুষ চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে চট্টগ্রামে যেটি সবচেয়ে বড় হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে আমরা রয়েছি। এই হাসপাতালে আমরা যেটি দেখেছি গড় যদি আমরা হিসাব করি, গড় এই হাসপাতালে 30 থেকে 35 জন, আবার অনেক সময় 40 জন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। কারণ চট্টগ্রাম নগরের পাশাপাশি আশপাশের যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলার মানুষই কিন্তু এই হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ডেঙ্গু রোগী আক্রান্ত সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গতকালকে সিভিল সার্জন কার্যালয় থেকে যে রিপোর্ট আমরা দেখেছি, সেই রিপোর্ট অনুযায়ী চট্টগ্রাম নগরে প্রায় 50 থেকে 55 জনের উপরে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এতে করে আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কারণ ডেঙ্গু রোগীদের জন্য চমেক হাসপাতালে একটি আলাদা ওয়ার্ড করা হয়েছে, যে ওয়ার্ডে শুধু ডেঙ্গু যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য যেসব সাধারণ ওয়ার্ড রয়েছে বা অন্যান্য ওয়ার্ডে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সেই ওয়ার্ডগুলোতে যদি ডেঙ্গু রোগী আরো প্রকোপ হয় বা আরো যদি বেড়ে যায় তাহলে আলাদা করে কর্নার খোলা হবে বলে হাসপাতালে যিনি পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। নগরের পাশাপাশি হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, মিরেশ্বরা, সীতাকুণ্ড, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী এইসব উপজেলা থেকেও কিন্তু প্রতিনিয়ত রোগী হাসপাতালে আসছেন। ডেঙ্গু আক্রান্ত যারা আসছেন তাদেরকে এখানে ভর্তি দিয়ে দিচ্ছেন, কারণ এদেরকে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ডে দিয়ে দিচ্ছেন। পাশাপাশি যারা গুরুতর আক্রান্ত তাদেরকে ICU তে সহ অন্যান্য জায়গায় নিয়ে যাচ্ছেন। আর একটি হিসাব যেটি যদি বলে রাখি,
চলতি বছরের এখন পর্যন্ত চট্টগ্রামে 1100-র উপরে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নিহত হয়েছেন 13 জনের মতো। শুধু 13 জনের মধ্যে গত সেপ্টেম্বর মাসে মারা গেছেন আপনার 7 জনের বেশি, 7 জন। তার মধ্যে 2 জন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। আসলে এতে করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞ যারা চিকিৎসক রয়েছেন তারা যেটি বলছেন যে ডেঙ্গুতে যে লক্ষণগুলো রয়েছে, শরীর কাঁপুনি দিয়ে জ্বর ওঠা, সারা শরীরে ব্যথা করা এবং রক্ত বমি করা, এসব লক্ষণ যদি দেখা দেয় তাহলে দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি বাড়ির আঙিনা সহ আশপাশের যতগুলো জায়গা রয়েছে সবগুলো জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রাম শহরে যতগুলো খোলা জায়গা রয়েছে যেখান থেকে মশা উৎপাদন হয়, এসব জায়গাগুলোতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ আমরা দেখিনি। আর প্রতি বছর ডেঙ্গু মৌসুম আসলেই সরকারি প্রতিষ্ঠানগুলো তোড়জোড় শুরু করে, কিন্তু তারপর তাদের কোনো খোঁজ থাকে না। এতে করে সাধারণ মানুষের মাঝে খুব বাড়ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু নিয়ে ছিল আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশ টিভিতে দুর্নীতির সংবাদ প্রচারের পর ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ ইদ্রিস আলীর অপসারণের দাবিতে ফের শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা মানববন্ধনে ডাক দিয়েছেন। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি রয়েছে আজকের কর্মসূচিতে, সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আমাদের কলেজ থেকে অপসারণ করা হোক এবং তার দুর্নীতি এবং অপকর্মের বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে তাকে বিচারের আওতায় আনা হোক। যে বিগত সময়ে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রতিবাদে কিন্তু আজকে মানববন্ধন এবং সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ আমি এখন রয়েছি শহীদ স্মৃতি কলেজ প্রাঙ্গণে রয়েছি, মূল ফটকে রয়েছে। আপনার মাধ্যমে দর্শক চাই এখানে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে কিন্তু তারা যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে বিগত সময় ধরে অর্থাৎ অধ্যক্ষ আলী ইদ্রিস সিন্ডিকেট অতিরিক্ত ফি নিয়ে তারা কিন্তু অনিয়মের মাধ্যমে যেটি করেছেন, প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন। সেই বিষয়টি নিয়ে গত 24 সেপ্টেম্বর দেশ টেলিভিশন একটি প্রতিবেদন প্রচার করে। সেই প্রতিবেদনের পর থেকে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী, কর্মকর্তা বিন্দু যারা আছেন তারা কিন্তু রাস্তায় নেমেছে। আজকে কিন্তু তৃতীয় দিনের মতো তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। অর্থাৎ তারা বলছেন যে এই শিক্ষাঙ্গন দুর্নীতিমুক্ত করতে অধ্যক্ষ যে ইদ্রিস আলী রয়েছেন তার অপসারণ কিন্তু তারা দ্রুত দাবি করছেন এবং অন্যথায় এই শিক্ষার পরিবেশ সুষ্ঠু হবে না সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং তারা বলছেন যে যদি অধ্যক্ষের দ্রুত অপসারণ না হয় তাহলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু আরো কঠোর থেকে কঠোরতম হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, আমরা একটু জানতে চাই যে আজকের কর্মসূচি আসলে সেটা কি কারণ? আজকের কর্মসূচি হচ্ছে আমাদের যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী, তিনি হচ্ছে বিভিন্ন অপকর্ম এবং হচ্ছে দুর্নীতির সাথে সম্পৃক্ত। তাছাড়া তিনি গত 30 তারিখে যে কাজটা করেছেন, আমাদের শ্রদ্ধেয় একজন শিক্ষক, সেটা হচ্ছে ফখরুল স্যার, তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন শিক্ষক, তার গায়ে পর্যন্ত হাত তুলেছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তিনি প্রতিটা কাজে আমাদের কলেজে অনিয়মের সাথে সম্পৃক্ত। তিনি কলেজের শিক্ষার্থীর কাছ থেকে মাথাপিছু 550 টাকা শুরু করে 780 টাকা পর্যন্ত তিনি নিয়েছেন। তিনি বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ যারা আছেন, যারা দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন, যাদের কাছে অবৈধভাবে টাকা দাবি করার ফলে যারা টাকা দিতে অস্বীকার জানায়, এই শিক্ষকদের পর্যন্ত তিনি বদলি করে দিয়েছেন। তো আমরা দ্রুততম সময়ে বলছিলেন যে আসলে শুধু অনিয়ম দুর্নীতির মধ্যেই কিন্তু তিনি সীমাবদ্ধ থাকেননি, অর্থাৎ শিক্ষকদের গায়েও কিন্তু হাত তুলেছেন, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এবং তার যে বিচার, সেই বিচারের দাবি কিন্তু তারা বলছেন, অর্থাৎ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা গত কয়েকদিন আগে যাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল শিক্ষক ফখরুল আলম, একটু যুক্ত হতে চাই, জানতে চাই আসলে কি কারণে আপনাকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে? ধন্যবাদ। আমাদের যে শহীদ স্মৃতি সরকারি কলেজের যে মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী, ওনার আচরণগত অনেক সমস্যা আছে। উনি মানে শহীদ স্মৃতি কলেজের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী, উনি যে পাঠশালার যে প্রেতাত্মা সেটাই শহীদ স্মৃতি কলেজে বাস্তবায়ন করার মানে চেষ্টা চালিয়েছে এবং সেই সুবাদে উনি শহীদ স্মৃতি কলেজকে মানে তার একক ক্ষমতা প্রয়োগ করার সর্বোচ্চ চেষ্টা করছে। তার জন্য অনেক কর্মকর্তা কর্মচারীকে শারীরিক মানসিকভাবে
নির্যাতন করতো, অকথ্য ভাষায় গালিগালাজ করতো, সেটার প্রতিবাদ করাতে অসংখ্য কর্মকর্তা যারা কর্মচারী আছে তার যে মানসিক নির্যাতনের শিকার। সর্বশেষ উনি যে সাজানো একটা নাটক করেছিল সেটার প্রতিবাদ করার জন্য সে আমার উপর শারীরিকভাবে আক্রমণ করার চেষ্টা করেছে এবং সে প্রায় সফলই হয়ে গিয়েছিল, শারীরিকভাবে আক্রমণ করেছে। ধন্যবাদ। আসলে তিনি তার উপর যে শারীরিক নির্যাতন করেছেন অধ্যক্ষ ইদ্রিস আলী, সেই বিষয়টি কিন্তু তিনি বর্ণনা দিচ্ছিলেন এবং তারা চাচ্ছেন যে তদন্ত সাপেক্ষে এই বিষয়টি যেন ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের যিনি রয়েছেন আজারুল হক পরিচালক, তার সঙ্গে কিন্তু কথা বলেছিলাম। তিনি বলছেন যে বিষয়টি তদন্ত করে অধ্যক্ষ ইদ্রিস আলী অর্থাৎ তার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু তারা নেবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীরা যে আন্দোলন করছেন তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।